নমস্কার। তোমাদের কাছে এসেছি আমার নতুন বই দ্রোহ কথাকে নিয়ে। আমাকে অনেকেই জানতে চেয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি মেসেজও পেয়েছি। এই কারণের জন্য কয়েকটি কথা আমি দ্রোহ কথা নিয়ে বলতে চাই। দেখো, দ্রোহ কথা যে বইটা, এই বইটা নতুন বই। আমার ভালোবাসার এবং দ্রোহ দুটোই একসঙ্গে আছে এই বইয়ের মধ্যে। এবং এখানে বইটাতে যে সমস্ত কবিতাগুলো আছে আমি আলোচনায় আসছি, তাতে একটা দ্রোহ তো থাকবেই। কারণ আমার, যদি আমি তোমাদের কাছে বলি, দেখো, কবিতা যখন আমি লেখা শুরু করেছি একেবারেই শুরুর দিকে, তখন থেকেই কিন্তু আমার মধ্যে এই দ্রোহ থাকছে, আছে, অন্যভাবে আছে। যেখানে মাটি লাল লাল যদি কেউ পড়ে থাকো দেখবে সেখানে কি আছে। তো কথা আমি অনেকবার বলেছি এটা নিয়ে, যে যে মানুষগুলোকে নিয়ে আমি লেখালেখি করি, এই লোকসাধারণ, বাংলার লোকসাধারণ, তারা যেভাবে আছেন, তাদের কথা, তাদের আত্মগরিমার কথা, তাদের আত্মমর্যাদার কথা, তাদের দৈনন্দিন জীবন সংগ্রামের কথা, এবং স্বপ্নভঙ্গের পরে আবার নতুন করে স্বপ্ন দেখা দুর্দম্য সাহসের কথা, এগুলো আমি তুলে ধরতে চাই। এগুলো আমার লেখার মধ্যে আমি আনতে চাই, কোনো রকম ধরনের, কোনোভাবেই কোনো রকম আপোষ ছাড়াই। তো সেখানে আমার কবিতার মধ্যে তার একটা রিফ্লেকশন, তার প্রতিফলন থাকবে, সেটা দ্রোহ কথাতেও আছে। দ্রোহকথা কবিতার মধ্যে, দ্রোহকথা একটা সংকলন কবিতার, আমাদের বাংলার লোকসাধারণের কবিতার একটা সংকলন, নতুন। এবং এটি তাতে করে ২৭টি কবিতা এর মধ্যে জায়গা পেয়েছে। এবং আমি ছোট ছোট কথার মধ্যে আসব। তাতে করে দেখো, প্রথম যে কবিতাটা আমি বলতে চেয়েছিলাম, সেটা আমার মাকে নিয়ে, শ্রীচরণের মা। এই কবিতাতে আমি বলেছি, বইটা এখানে আমি দেখাচ্ছি, এই দ্রোহ কথা। তো এখানে প্রথম কবিতাতেই আমি যেটা বলতেছি, মায়ের কথায় আছে, প্রথম কবিতা যেটা বলা আছে, এটাতে সুর বেঁধে দেওয়া আছে, একটা একটা বইয়ের যে সুরটা এখানে বেঁধে দেওয়া আছে। এবং একটা, এবং একবারে পুরোপুরি আমার জীবন থেকে নেওয়া এই ঘটনা, আমার জীবন থেকে নেওয়া এই লেখার মধ্যে থেকে। একটা জায়গাতে বলছেন মা, যে মা বলেছিলেন, যা করেছিস ঠিক করেছিস, মাথা নিচু করে থাকবি কেন, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবি। তারপর আর কি, গ্রামের বাড়িতে পলেস্তরা খোসা ভাঙা দালানে, মাটির উঠানে, দিনের পর দিন, রাতের পর রাত, সে দেখতে দেখতে যেমন যায় তেমনি করে গেল গড়িয়ে। তো এখানে আছে। তো এরপরে এরপরে এই কবিতার মধ্যে আছে, পরবর্তী সময়ে আমি যে তারপরের কবিতাটা আছে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র কবিতাটা কিন্তু একেবারেই আমার মনে হয়েছে যে আজকের দিনে এটা লেখার খুব দরকার ছিল আমার কাছ থেকে। দেখো, সাধারণত যেটা হয় যে বীজ মন্ত্র দেয় কে, সাধারণত গুরুরাই বীজ মন্ত্র দেয়। তো এখানে যে বীজ মন্ত্রটি আমি পেয়েছিলাম, যদিও এটা তোমাদের কাছে বলে রাখি যে আমার সমগ্র সৃজন কর্মের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আমি লিখে যাচ্ছিলাম লেখাগুলো। তারপরে অনেকটা সময় পার হয়ে এসে আমি দেখি যে একজন কিন্তু আমার লেখার, যাদেরকে নিয়ে আমি লিখে যাচ্ছি এই লেখাগুলো, একজন কিন্তু আমাকে মাভুই দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন, তিনি আমার লেখার ওপারে দাঁড়িয়ে আছেন। তা সাহিত্যটা এটা দরকার হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার যে বিখ্যাত তার যে বই, যেটা তোমরা হয়তো পড়েছো, দেখবে, আমার সাহিত্য জীবন, তাতে উনি বলছেন যে সব সাধনা করতে গেলে যেমন একটা শ্মশানে যায়, তখন সেখান থেকে দূর থেকে কাউকে একজন মাভৈ বলতে হয়। তো মাভৈ বলাটা দরকার হয়, কেননা একটা সাহস সঞ্চার করার জন্য। তো আমি দেখলাম যে আমাকে মাভৈ বলার জন্য যে প্রধান পুরুষ, তিনি আর কেউ নন, তিনি বাঙালির একেবারে প্রাণের মানুষ। তো সেখানে সেই কবিতা থেকে আমি কয়েকটা টুকরো লাইন পড়ছি। দেখো, 25শে বৈশাখ এলেই তাঁর সেই বীজ মন্ত্র, 25শে বৈশাখ এলেই তাঁর সেই কবিতা, জীবন সায়াহ্নে উদয়নের বাতায়নে বসে লেখা তাঁর জন্মদিনে কবিতা গুচ্ছের 10 নম্বরের সেই কবিতা, সে আজকের এই দিনে নতুন করে দীক্ষিত করে আমাকে, নতুন এক সৃজন শক্তির কাছে, নতুন এক সৃজন শক্তির মন্ত্রে উজ্জীবিত করে আমাকে। এসো কবি, অখ্যাত জনের, নির্বাক মনের,
মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। আমার সারা জীবন জুড়ে, আমার সারা সৃজন জুড়ে অখ্যাতদের নিয়ে যে লেখালেখি, লোকসাধারণের জীবন নিয়ে যে তাবৎ লেখালেখি, দেখি তার সম্মুখে দাঁড়িয়ে আছেন তিনি জন্মদিনের মাভৈ মন্ত্র নিয়ে আছেন দাঁড়িয়ে। তো এটাতে আমি নিয়ে এসেছি। এরপরে আমি শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি বাঙালির রেনেসাঁর, বাঙালির নবজাগরণের, 20 শতকের যে নবজাগরণ তার যিনি প্রাণপুরুষ তার উদ্দেশ্যে। এবং আমার বহুবার আমি লাইভে বলেছি যে তার যে বক্তব্য ছিল সেদিন, আমার খুব মনে আছে সেদিনটা এরকম ফাল্গুনে ছিল, ফাল্গুনের দিনে ছিল এবং হালকা শীত ছিল, রোদ ছিল, আমি গ্রামের বাড়িতে ছিলাম। এবং সত্যি এতটা সময় পার হয়ে এসেও কিন্তু আমি কোনো মানে রাজনৈতিক নেতার কাছ থেকে এর ধরনের কোনো উজ্জীবিত করা ভাষণ আমি শুনিনি। তা আমি তো তখন খুবই ছোট, একদম স্কুলে পড়ছি। সেই সময় যেটা মনে হয়েছিল আমার তার কথা শুনে, যে কোথাও না কোথাও একটা ইন্সপিরেশন খেলা করছে। একজন বড় মানুষ, তিনি একটা জাতিকে জাগিয়ে দিয়ে গেছেন, একটা দেশকে জাগিয়ে দিয়ে গেছেন, একটা দেশ উপহার দিয়েছেন, একটা ভাষা রাষ্ট্র উপহার দিয়েছেন। পাশাপাশি তিনি আমার মতন অনেক সাধারণ মানুষকেও কিন্তু আলোকিত করে গেছেন। তার সেই কবিতা শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি আমি 2-4টি লাইন বলছি। কেঁপে যাচ্ছে উঠানটা, শুধু উঠান না, কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, মেঘমন্দ্রিত বজ্রকণ্ঠে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে মুক্তির মাভৈ মন্ত্র। ভাষণ দিচ্ছেন তিনি ঢাকার রেসকোর্স ময়দানে, লাখো মানুষের মিছিলে তিনি দিচ্ছেন ভাষণ। অন্য কিছু না, মামুলি একটা পুরনো আমলের রেডিও, তাতে রেসকোর্সের জনপ্লাবিত ময়দান থেকে বেতার তরঙ্গে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনের মতন আমাদের মাটির উঠানে আছড়ে পড়ছে সেই কণ্ঠধ্বনি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চের সেই সকালে তাঁর বজ্রকণ্ঠ শুনে আমার সমস্ত সত্তায় ধরে যাচ্ছে কাঁপন। আমার বুকের ভিতরে আন্দোলিত হচ্ছে সহস্র রক্তকণা। সেই স্কুল বেলাতেই তিনি খাড়া করে দিয়েছিলেন আমার শিরদাঁড়া। সেই স্কুল বেলাতেই তিনি আমার কানে দিয়েছিলেন মন্ত্র, আপোষহীন প্রতিবাদের মন্ত্র। দাবায় রাখতে পারবে না, কেউ আমাদের দাবাতে পারবে না। সেদিনের সে আপোষহীন প্রতিবাদের মন্ত্র আমার চলার পথে, আমার সমগ্র সৃজন কর্মের পথে মাভৈ মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। তো এটা আমার বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। এবং আমি সেখানে বলেছি কবিতার মধ্যে থেকে আরও অনেক কথা বলেছি, তো ওইটা কবিতার মধ্যে আছে। তারপরে আমি লিখেছি বাঙালি, আজকের বাঙালিদের কি অবস্থা, বাঙালিদের কি অবস্থা দাঁড়িয়েছে আজকে, খুব অবাক লাগে ভাবতে গেলে। সেটা বাঙালির মধ্যে ধরা আছে এবং সেখানেও রবীন্দ্রনাথ এসছেন, তিনি কি বলছেন সেটা সেখানে আছেন। আমি কবিতার থেকে জাস্ট 2টো লাইন বলছি। বিকেলবেলা কলেজ পড়িয়ে ফিরলেন মা, সন্ধেবেলা অফিস সেরে ফিরলেন বাবা। সাবির মায়ের কাণ্ডজ্ঞান নেই এতটুকুন, তখনই শুনিয়ে দিলে খবরটা গার্জেন কল হয়েছে বাবানের। আজ ওকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছি স্কুলে। যাকে নিয়ে এত কথা, তার কোনো হেলদোল নেই, দুঃখ নেই, কান্নাকাটি নেই। সে রোজ যেমন স্কুল থেকে ফিরে কার্টুন দেখে টিভিতে, তেমনি এক মনে দেখে যাচ্ছিল কার্টুন। খবরটা কানে যেতে হঠাৎ কেমন যেন হয়ে গেলেন বাবা। অফিসের ব্যাগটা রেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সোফাতে। মা তখন ডাকলেন, এই বাবান শোনো। মায়ের ডাক শুনে রিমোট হাতে বাবান এলো ছুটে। মা শুধলেন, তুমি আজ কি করেছো স্কুলে? ঝগড়া, মারপিট? বাবান বললে, কই, আমি তো কিছু করিনি মা, আমি কিছুই করিনি। মা আবার শুধলেন, তুমি করনি কিছুই? বাবান বললে, সত্যি বলছি মা, তোমার গা ছুঁয়ে প্রমিস করছি মা, আমি কিছুই করিনি। রাইমস আন্টির ক্লাসে খুব মেঘ করেছিল আকাশে, কাচের জানলা দিয়ে মেঘ দেখছিল সবাই, আমি শুধু বলেছি আয় বৃষ্টি আয়। তাই শুনে আন্টি আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিলে। রাতের বেলা সবার ঘরে বাবা মায়ের ভীষণ ঝগড়া। বাবার একটাই কথা, ছেলেকে মানুষ করব বলে কত কষ্ট করে ভর্তি করেছিলাম ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে, তুমি দিলে সব মাটি করে। বাবার কথা শুনে ভারী অবাক লাগলো মায়ের, আমি মাটি করে দিলাম সব?
বাবার গলায় জোর বেড়ে গেল, আর হ্যাঁ তুমিই মাটি করে দিলে সব। আমি তোমাকে কত করে বলেছিলাম বাড়িতে ওর সঙ্গে কথা বলবে না বাংলায়, যতক্ষণ থাকবে ইংলিশে বলবে। ইংলিশে কথা বলার হ্যাবিটটা প্র্যাকটিস করতে হবে ওকে, এখান থেকেই করতে হবে। হতবিস্মিত মায়ের বিস্ময়ের যেন শেষ নেই। ছেলের সঙ্গে বাড়িতে কথা বলা যাবে না বাংলায়, ইংলিশে বলতে হবে আমাকে, এসব কি বলছো তুমি? বাবার গলায় একরোখা জেদ, আমি যা বলছি ঠিক বলছি। এবার রুখে দাঁড়ালেন মা, তুমি যা বলছো ঠিক বলছো না। নিজের মাতৃভাষা ছেড়ে পৃথিবীর কোনো মা সন্তানের সঙ্গে অন্য ভাষায় কথা বলে না। পৃথিবীর কোনো মা অন্য ভাষাকে মাতৃভাষা করার পাঠ সন্তানকে শেখায় না। যদি এমন কাজ করে কোনো মা, তাহলে জানবে সে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার দরকার, উপযুক্ত চিকিৎসার দরকার। এটা বাঙালির মধ্যে আছে, এবং অনেক বিস্তৃত কবিতা এটা বাঙালির মধ্যে আছে, এবং সেখানে আমি দেখিয়েছি কী অবস্থা। তো তাতে আমি রবীন্দ্রনাথের তার একটা উদ্ধৃতি নিয়ে এসেছি, এবং সেখানে তিনি একটা কথা বলেছেন, যে সে কথাটা কবিতার মধ্যে থাক, ওখানে আছে, তোমরা দেখে নিও। এরপরে আমি যে মানুষটিকে নিয়ে এসেছি, তিনি আমাদের মানে একবারে 19 শতকের যে বাংলা, তার যে নবজাগরণের একজন মানুষ। ভাবতে খুব অবাক লাগে, সেই মানুষটি কিন্তু আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন, আমাদের সমস্ত কিছুই আমাদেরকে আলোকিত করেছেন, বাংলা বর্ণমালা তিনি দিয়েছেন। তো তার কিন্তু শেষ জীবনটাতে এখানে স্থান হয়নি। আমি কবিতাটাতে আসছি কয়েকটা লাইনের মধ্যে। কবিতাটার নাম করুণা সাগর। প্রথমে প্রমথনাথ মিশ্রের একটা কোট দিয়ে কবিতাটা শুরু করেছি। আমি বলছি, করুণা সাগর, আমরা অকৃতজ্ঞতা দিয়ে, কৃতঘ্নতা দিয়ে, করুণার পরিবর্তে নিন্দা দিয়ে, ঘর পুড়িয়ে দিয়ে তাঁকে দেশ ছাড়া করেছিলাম। তিনি আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন কারমাটারের নিভৃত পল্লীতে। ঈর্ষার রজ্জুতে, কৃতঘ্নতার মন্থন দণ্ডে, করুণাসাগর মন্থন করে আমরা হলাহল না তোলা অবধি ক্ষান্ত হইনি। আমরা প্রমাণ করে ছেড়েছি যে বাঙালি সমাজ তার যোগ্য আধার নয়। প্রমথনাথ বেশি। তখন তার অস্তাচলের বেলা, তখন তার অস্তরাগের বেলা, তখন তিনি ক্লান্ত, রণক্লান্ত। যাচিত অযাচিত পরহিতের পবিত্র কর্মে, মানব সেবায়, সমাজ সংস্কারে, বিদ্যা শিক্ষায়, নারী শিক্ষায়, অকুত ভয় আপোষহীনতার বিশাল কর্মযজ্ঞে, দেশাচার, লোকাচার, ধর্মাচারের শৃঙ্খল মোচনের কর্তব্যে, অজেয় পৌরুষ আর মনুষ্যত্বের একক সংগ্রামে তখন তিনি বিধ্বস্ত, সঙ্গহীন, নিঃসঙ্গ, নির্বান্ধব। সমাজ, সংসার, স্বজন, আত্মজন, বন্ধু বান্ধব সবার কাছেই তখন তিনি পরিত্যক্ত, পরিহৃত। এমন এক দুঃসময়ে ভগ্ন হৃদয়ে, ভগ্ন শরীরে, আশ্রয়ের সন্ধানে মহানগরীর সভ্যতার আলোকবৃত্ত ছেড়ে, মহানগরীর বিদ্বজ্জনের সাহচর্য ছেড়ে, বাঙালির শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছেড়ে, সভ্য সমাজের বলয় থেকে দূরে, বহু দূরে তিনি এলেন কারমাটারের সাঁওতাল পল্লীতে। তিনি এলেন মাটির মানুষদের মাটির উঠানে, গড়ে তুললেন তার নতুন বসতবাটি, যার নাম দিলেন নন্দনকানন। তো এটা করুণা সাগরের মধ্যে আছে। তো এক জায়গায় তিনি বলছেন যে ওদের সঙ্গে কথাবার্তা বলে আমার আনন্দ হয়, ওরা সভ্যতা শেখেনি, ওরা সরল, ওরা সত্যবাদী, ওদের ভালোবাসায়, ওদের ভক্তিতে কোনো চাতুরি নেই, কোনো কপটতা নেই। এটা তিনি। এবং একেবারে শেষের দিকে আমি আসছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা জায়গাতে একেবারে শেষের দিকে, তার জীবনেরও তখন শেষের সময়ের কাছাকাছি চলে এসছেন। তো সেই লাইনটা আমি ধরতে চেয়েছি। তার অনেক দিন পরে তখন তিনি মহানগরীতে বাদুড় বাগানের বাড়িতে, তখন ভেঙে পড়েছে শরীর, অনেকটাই পড়েছে ভেঙে। তখন একদিন এক ছুটির দিনে দুপুরবেলা বারান্দায় একা বসে আছেন, এমন সময় তাকে দেখতে এলেন হাইকোর্টের এক নামজাদা উকিল। তিনি প্রণাম করে শুধলেন, এখন আপনি কেমন আছেন? বললেন, ভালো না, অসুখটা আরও বেড়ে গেছে।
তার উপরে এখানে অনেক কাজ, সুস্থ হবার উপায় নেই। তাই শুনে উকিলবাবু বললেন, আপনি কারমাটারে গেলে তো ভালো থাকেন, সেখানে গিয়ে কিছুদিন থাকুন না। কারমাটারের কথা শুনে তিনি খানিক চুপ দিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপু সেখানে গেলে তো ভালো থাকি, আমার যদি অতুল ঐশ্বর্য থাকতো তাহলে সেখানে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম, শরীর মন সব ভালো থাকতো। কিন্তু আমার সে অদৃষ্ট কই, আমার সে ক্ষমতা কই? দেখো কারমাটারে যারা 100 চালের ভাত, আধসের অড়হর ডাল, আধসের আলু আর 100 মাংস অনায়াসে খেতে পারে, তারা আজকাল পোয়াটাক ভুট্টার ছাতু খেয়ে থাকে। তার বেশি তাদের আর জোটে না। আমি সেখানে গিয়ে দিব্যি খাওয়া দাওয়া করবো আর আমার চারদিকে সাঁওতালরা না খেয়ে মারা যাবে দেখব, এ কি সইতে পারি? কথাগুলো বলার পরে কাঁদতে লাগলেন। করুণাসাগর, বিদ্যাসাগর কাঁদতে লাগলেন আকুল হয়ে। এটা করুণাসাগর কবিতার মধ্যে আছে। এরপরে আমি একটা কবিতা নিয়ে এসেছি, কবিতা আছে কবিতা যাত্রা। এবং এই কবিতা যাত্রা কবিতাটার সম্বন্ধে কি বলবো, এটা বাংলায়, বাংলায় আমাদের বা বাংলার বাইরে যারা কবিতাকে চর্চা করছেন, যারা কবিতাকে কণ্ঠে তুলে নিয়েছেন, কবিতা লিখছেন, কবিতা লেখার পর কবিতাটাকে পৌঁছে দেওয়ার যে কাজটা, সেই সেতুবন্ধনের কাজটা শ্রোতাদের সঙ্গে, পাঠকের সঙ্গে যারা করছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা শ্রদ্ধাঞ্জলি। এবং সেই শ্রদ্ধাঞ্জলিতে আমি নিয়ে এসেছি এমন একটি মানুষকে, যিনি কবিতাকে নিয়ে থাকতেন এবং কবিতাকে শেষ সময় পর্যন্ত কীভাবে থাকতেন, একটা অন্য ধরনের এর মধ্যে ধরা পড়েছে। তা আমি জাস্ট ভিতর থেকে কয়েকটা লাইন বলছি। মেডিকেল কলেজের হাসপাতালের জেনারেল বেডে আর আইসিইউ এর কাচের ঘরে সব মিলিয়ে টানা 7 দিন 7 রাত থাকার পরও শেষ রক্ষা হলো না। রোগটা কিন্তু তেমন কিছু না, হাঁপের রোগ। ডাক্তারিতে যাকে বলে অ্যাজমা, ফি বছর শীত এলে যেমনটা হয় আর কি। তাই নিজে থেকেই তিনি যেতে চাননি হাসপাতালে, বাড়ির লোকেরা একরকম জোর করে দিলে ভর্তি করে। কি অদ্ভুত মানুষ! হাসপাতালের বেডে শুয়ে, এমনকি আইসিইউ এর কাচের ঘরে অক্সিজেনের মাস্ক পরে দিন রাত বিড়বিড় করে আওড়ে গেছেন কবিতা। ভিজিটিং আওয়ার্সে দেখা করতে এসে মুখ ঝামটা দিয়েছেন তার সহধর্মিনী, টাউনের বিনোদিনী গার্লসের বর্দিমণি। তুমি এখানেও সেই ছাইভস্য করতে লেগেছ? ছি ছি ছি! কোথায় একটু চুপচাপ শুয়ে থাকবে তা না, বিড়বিড় করে সমানে নেড়ে যাচ্ছ ঠোঁট। তবু তাঁর কবিতা বলা দমেনি, তবু তার কবিতা বলা থামেনি। তাই দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন বর্দিমণি। জীবনটা তুমি এই কবিতা কবিতা করেই ঘুচিয়ে দিলে, নইলে জজ কোর্টের ওকালতির রোজগার কি কম? এই করেই সবাই বানিয়ে নিলে গাড়ি বাড়ি সব। সেখানে তুমি কি করলে? একটা পোকায় কাটা কালো গাউন পরে ঠনঠনে রিক্সায় চড়ে বাড়ি থেকে কোর্ট আর কোর্ট থেকে বাড়ি করে গেলে। যাও বা জুটত মক্কেল, সেও তুমি চেম্বারে বসে কবিতা আওড়ে খোয়ালে। কি কাজে লাগলো তোমার কবিতা? ছেলেরা সবাই মাথা হেঁট করে হাসপাতালের করিডোরে বসে। ছেলেরা সবাই বর্দিমণির ভয়ে সিটি আছে এক পাশে। তারা অবশ্য এখন আর কেউ ছেলে নেই। এক সময় দাদার কাছে কবিতা শুনে বড় হয়েছিল ওরা। বর্দিমণিকে তারা তখনও ভয় পেত, বর্দিমণিকে তারা এখনও ভয় পায়। তবু তাদের ইচ্ছে করছিল বলতে, ও বর্দি, এখন আর এসব কথা না শোনালেই পারতেন। ও বর্দি সারা জীবন তো এই কথাগুলোই বলে এসেছেন। পরের দিন রাত ভোরে সবাই যখন ঘুমের ঘোরে, তখন তিনি চুপি চুপি পাড়ি দিলেন ঘুমের দেশে, না ফেরা সেই ঘুমের দেশে। তারপর আর কিছু না। তারপর হাসপাতাল ফেরত একজন অতি সাধারণের শ্মশান যাত্রা, সে যেমন হয় তেমনি। কবিতাটা আর এগোচ্ছে এবং কবিতাটা অনেকটা এগিয়ে যাওয়ার পরে আমি আসছি। এখানে দেখানো হচ্ছে তার মরদেহকে শুয়ে দেওয়া হয়েছে এবং তুলসী থানের সমানো তার মরদেহ। লোকজনের ভিড় তেমন নেই। লোকজন বলতে কজন আত্মীয় স্বজন, তার সঙ্গে ওই ছেলেরা, উকিলবাবুর কবিতার ছেলেরা। ওদের কারো মুখে কোনো রা নেই। তারা জটলা পাখি এক পাশে আছে দাঁড়িয়ে। অন্য কিছু না, দাদা শেষ যাত্রায় কান দেওয়ার খুব ইচ্ছে তাদের। সে ইচ্ছে থাকলে হবে কি, সামনে দাঁড়িয়ে আছেন তিনি, বর্দিমণি। কি আশ্চর্য পাষাণ মহিলা! স্বামীর মৃত্যুতে কোনো শোক নেই, দুঃখ নেই, কান্না নেই, হাহুতাশ নেই, কিছুই নেই। দেখতে দেখতে সময় যাচ্ছিল গড়িয়ে। তার মাঝে কোমরে গামছা বেঁধে হাজির হলে পাড়া শ্মশান যাত্রীরা।
সঙ্গে খোল করতাল নিয়ে কীর্তনের দল। তারা উঠোনে পা রেখে বল হরি হরি বল বলে সবে যখন ধরতে যাবে কীর্তন, তখন হঠাৎ চেঁচিয়ে উঠলেন বর্দিমণি, থামো থামো তোমরা, এখন আর হবে না ওসব, এখন কবিতা হবে। এই ছেলেরা বল না, তোরা চুপ দিয়ে দাঁড়িয়ে কেন, সেই কবিতাটা বল না দাদা, সেই প্রিয় কবিতাটা। মুহূর্ত মুখ দিয়ে কোনো কথা শুনল না ওদের, মুহূর্ত শুধু তাকিয়ে থাকা অবাক চোখে। তারপর একে একে এগিয়ে এলো ওরা। তারপর শ্মশান যাত্রায় খাটিয়া কাঁধে তোলার আগে সবাই মিলে শুরু করলে কবিতা, দাদার প্রিয় কবিতা। তখন বিনোদিনী গার্লসের বর্দিমণি চশমার কাঁচ মুছে নিজের চোখে দেখলেন, দিনের আলোয় একেবারে স্পষ্ট দেখলেন, চওড়া গোঁফের তলায় দুখানা ফ্যাকাশে ঠোঁট নড়ছে, ভারী আশ্চর্যভাবে নড়ছে। বিনোদিনী গার্লসের বর্দিমণি নিজের কানে শুনলেন, ছেলেদের সঙ্গে গলা মিলিয়ে গম গমে গলায় কবিতা বলছে মানুষটা। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার ঘরে, তোমার দ্বারে, তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি, রেখে যাই আমার প্রণতি। এটা কবিতা যাত্রার মধ্যে আছে। এবং এরপরে আমি দ্রোহকথাতে যে কবিতাটি স্থান পেয়েছি সেটি ভালোবাসার পদাবলী। আমি বলেছিলাম শুরুতে একই সঙ্গে ভালোবাসা এবং দ্রোহ দুটো পাশাপাশি আছে। এবং এখানে আমি নিয়ে এসেছি যেটা খুব কয়েকটা লাইন বলছি। না পোড়াইও রাধার অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রাখো তমালের ডালে। বুড়িচণ্ডী দাস। তো এই কবিতাটা ওখানে আছে। এবং সেখানে একটা জায়গাতে আমি বলছি একবারে শেষের দিকে, সেটা হচ্ছে প্রথমে শুরুটা হচ্ছে এভাবে যে, সাত সকালে রায়ের মুখে এমন অলক্ষণে কথা শুনে বাক্যহারা বৃন্দা, কুঞ্জের ভিতরে নিশ্চুপ সবাই, কুঞ্জের বাইরে যে পাখিরা মেতেছিল কলতানে তারাও গেল থেমে। খানিক পরে বৃন্দা শুধালে, তুই এসব কি বলিস রায়, মরণের কথা কেন বলিস তুই, কি হয়েছে তোর, বলবি তো? রায় বললে, আমার আর বলার মতন নাই কিছুই, তোরা তো ভাই জানিস সবাই, কানুর প্রেমের আগুনে এ দেহ খাক হয়ে গেছে পুড়ে, মরণের পরে তোরা একে আর পোড়াস না আগুনে, মরণের পরে বেঁধে রাখিস তমালের ডালে, যমুনার তীরে তমালের ডালে বেঁধে রাখিস। এটা নিয়ে কবিতাটা যাচ্ছে। এবং এটা চলতে চলতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ললিতা আসছে, এবং সে তার কথাটা এইভাবে আসছে যে, রায়ের কথা শুনে হাসলে ললিতা, বললে, এত তমাল তমাল করিস কেন রায়, তুই কি কিছু জানিস তমালের ডালে কাদের বাসা থাকে জানিস? ভালো করে শুনে রাখ, তমালের ডালে কাকেদের বাসা। কাকেরা যদি খেয়ে ফেলে তোর মরদেহ, তখন কানু এলে আমরা কি দেখাবো কানুকে? তখন কানু এলে আমরা কি বলবো কানুকে? ললিতার কথা শুনে কথা যেন সাজানো ছিল রায়ের। সে বললে, ওই নিয়ে তোদের ভাবতে হবে না ভাই, তার ভাবনা ভেবে রেখেছি আমি। তমালের ডালে কাকেরা এলে আমি পায়ে ধরে মিনতি করে বলবো তাদের, ও কাক, দোহাই তোমাদের, তোমরা খেতে পারো, আমার সর্বাঙ্গ খেতে পারো, শুধু চোখ দুটি খেও না গো, তোমরা আমার চোখ দুটি খেও না। বৃন্দাবনে কানু এলে আমি ওই চোখ দিয়ে দেখবো কানুকে, একটি বার, শুধু একটি বার আমার কানুকে দেখবো। তো এটা আমার ছিল ভালোবাসার পদাবলী। এরপরে আমার যে কবিতাটা আছে তার নাম দুর্গা। এই দুর্গা কবিতাটার মধ্যে আমি একজন গৃহসহায়িকার কথা তুলে ধরেছি, যার কি একটি ছোট বাচ্চাকে নিয়ে সে বাবুদের বাড়িতে বাসন ধোয়ার জন্য অপেক্ষা করছিল কলকাতায় একটি বিশেষ জায়গায়। তো সেখানে
কি হয়, আমি নামটা বলেই দিচ্ছি, দক্ষিণ দমদম পৌরসভা। তো সেখানে সে দাঁড়িয়েছিল বেচারি। তো সেখানে আমাদের নেতাদের ওখান থেকে তো তাদের সৌজন্যই বলতে পারা যাবে, সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে তার সঙ্গে হাতে ধরা ছিল যে 8 বছরের ছেলে, সে তার শরীর পুড়ে যায়, ঝলসে যায়। তো এটা আমার লেখার মধ্যে ছিল। তো আমি নিয়ে আসতেছিলাম। তো সেখানে আমি শুধুমাত্র জাস্ট কয়েকটা লাইন বলছি, এখানেও কয়েকটা লাইন আমি বলছি, বেশি না। তো বলছে যে, ও বিল্টু, তুই এখন কোথায় আছিস বাবা? তুই এখন আছিস কোথায়? হাসপাতালে তোর বাপ বলছিল ছেলে তো অন্য ঘরে, সেই ঘরটা কোথায় রে? আমি সব ঘর দেখেছি ঘুরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি ঘুরে দেখেছি সব ঘর, কোথাও তোর দেখা পাইনি কোথাও। তারপর আর কি, তারপর ছুটির কাগজ হাতে তোর বাপ যখন আমাকে নিয়ে গেট পার হয়ে নামলো বড় রাস্তায়, তখন দেখলাম গোটা কলকাতা শহর সেজে উঠেছে পুজোর আনন্দে, গোটা কলকাতা শহর মেতে উঠেছে পুজোর উল্লাসে। মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলো, আরও কত কি। মোট কথা, কোথাও কিছু কম পড়ে নাই রে, কোথাও কিছু কম পড়ে নাই। তোর বাপ আমাকে বাড়িয়ে বলেছিল অনেক কথা, আমি সেসব পাইনি দেখতে কিছুই। ওই যে রে মগজজীবী না বুদ্ধিজীবী কী সব বলে না, সেই সব বড় বড় বাবুদের মোমবাতি হাতে মিছিল টিছিল, সেসব আমি দেখতে পাইনি কিছুই। তোর বাপ মানুষটা চিরকালের বড় হুজুগে মানুষ, কাগজে বেরোনোর তোর ছবি পর্যন্ত যত্ন করে রেখেছে কেটে। কুলপির গ্রাম থেকে দমদমের খালপাড়ের বস্তি, বাবুদের ঘরে বাসন মেজে ঘর মুছে কাজের মাসির কাজ, সে দেখতে দেখতে পার হয়ে গেল 10টা বছর। আমি জানি রে বিল্টু, আমি সব জানি। একজন কাজের মাসের শিশু বোমার আঘাতে ঝলসে গেলে, একজন কাজের মাসের শিশু বোমার আঘাতে মুখ থুবড়ে ছিটকে পড়লে, আতঙ্কে যন্ত্রণায় মা গো বলে চিৎকার করলে, বাবা জ্বলে যাচ্ছে জল দাও আমায় জল দাও বলে কাতরে উঠলে, বড় জোর বাবুদের টিভিতে আর খবরের কাগজে 2-4 দিনের খবর হতে পারে, তার বেশি না, তার বেশি আর কিছুই না। এটা দুর্গার মধ্যে আছে। কবিতাটা অবশ্য আমার কোনো কবিতায় এভাবে আমি এন্ড করি না, এন্ডের মধ্যে নিঃসন্দেহে সেটা একটা আছে, তার দ্রোহ তো আছেই। সেটা তোমরা যখন কবিতাটা পড়বে তখন দেখবে। এরপর আমি নিয়ে এসেছি গিলোটিন। এই গিলোটিনটা এই ধরনের কবিতা নয়, গিলোটিনটাকে ফ্রান্সে যে রোবস্পিয়ার এসেছিলেন, তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে রোবস্পিয়ারের তার যে স্বৈরাচারিতা, সেখানকে তাকে তার অবস্থান নিয়ে একটা ঘটনা অবলম্বনে লেখা কবিতাটি। একজন বৃদ্ধ কর্মকার, তাকে রোবস্পিয়ার সবাইকে ধরে নিয়ে আসতো, বলতো কেউ যদি আমার বিপক্ষে যায়, এবং তারপরে কী হয়েছিল সেটা এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। কবিতার নাম দেওয়া হচ্ছে গিলোটিন। তো সেখানে আমি একবারই শেষের দিকে যাচ্ছি, যে কবিতাটা একবার শেষের দিকে যাচ্ছে, যখন সৈনিকরা ওই বৃদ্ধ কর্মকারকে ধরে নিয়ে এলো, উনি তো জানতেন না যে এটা যে হয়েছে, এটা যে কীভাবে হয়েছে, মানে কারা, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা বিপ্লব, ও জানতো না। ও জানতো সম্রাটে এখন ক্ষমতায় আছে, তার ফলে সৈনিকরা ওকে ধরে নিয়ে আসে। এবং তারপরে যে সে ঘটনাক্রম, সেটা তারপরে ঘটনাক্রম খুবই সংক্ষিপ্ত। সন্দেহভাজন বিরুদ্ধবাদীদের সবার ভাগ্যে যেমনটা ঘটে, ঠিক তেমনটাই। গিলোটিন এর কাছে দাঁড়িয়ে যাচ্ছিলেন তিনি দেশের ক্ষমতাসীন একাধিপতি। বৃদ্ধের হাত জোর করে প্রাণ ভিক্ষার আকুল প্রার্থনাতে তিনি টলে গেলেন না একটুকুনো। তার মনে কোথাও উদ্রেক হলো না এক ফোঁটা করুণার, তার বদলে তিনি অনুভব করলেন উল্লাস, সন্দেহভাজন বিরুদ্ধবাদীদের নিশ্চিহ্ন করার এক পৈশাচিক উল্লাস। ইতিপূর্বে 16,599 জনকে তিনি এভাবেই চড়িয়েছেন গিলোটিনের ফাঁসি কাঠে। তখন একবারের জন্য বুক কাঁপেনি তার, আজও কাঁপল না। তবু সৈনিকরা যখন গিলোটিনে চড়িয়ে দিয়েছে বৃদ্ধকে, তখন কি জানি কি ভেবে একবার তাকা দেখিয়ে দেখলেন, তার দিকে তাকিয়ে বড় অদ্ভুতভাবে হাসছে বৃদ্ধ। ফ্রান্সের প্রবল প্রতাপশালী কর্ণধার ম্যাক্সমিলান রোবস্পিয়ার আরও দেখলেন, বৃদ্ধ শুধু একা নয়, তার সঙ্গে গিলোটিনের ফাঁসি কাঠটাও হাসছে। ফ্রান্সের দণ্ডমুণ্ডের একাধিপত্যের অধিনায়ক মহামান্য রোবস্পিয়ারের বড় আশ্চর্য লাগলো এই দৃশ্য। তিনি চোখের ভুল ভেবে চোখ কচলে যতবার দেখলেন, ততবার সেই একই দৃশ্য। আসলে সন্ত্রাসের রাজত্বের একচ্ছত্র অধিপতি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সে আপ্তবাক্যের কথা। তিনি কিছুতেই পারছিলেন না বুঝে উঠতে, সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। সেই মানুষ যারা আর কিছুদিন পরেই তাঁকেও চড়াবে গিলোটিনে, গিলোটিনে চড়াবে তাঁকেও। এটা গিলোটিন। এরপরে চশমা আমি নিয়ে, চশমা কবিতাটা আছে। চশমা কবিতাটা তো তাতে একজন মহিষী মহিলার কথা আছে, তিনি বাংলায় কোথাও না কোথাও আছেন। তো তার উদ্দেশ্যে আমার একটা শ্রদ্ধাঞ্জলি ছিল। তো তিনি তার তার এটা কীরকম করে, তিনি কীভাবে
তার কী বলা যায়, তার তার আপোষটা, আপোষের বিরুদ্ধে তার লড়াইটা কেমন, সেটা আমি কোনো লিখেছি। ঝাপুর মা সাবিনা বেওয়ার কোনো হেলদোল নেই, অনেকটা পরে বলছি আর কি। সেই ঝুপড়ি ঘরের মাটির দাওয়াতে বসে পা ছড়িয়ে যেমন করে বিড়ি বাঁধে রোজ, তেমনি করে বাঁধতেই থাকলো বিড়ি। কত আর মজুরি দেয় মা জান। তবে তার সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যদি আরও জুটত তাহলে দুটো ভালো মন্দ খেয়ে পড়ে বেঁচে পড়তে থাকতে পারত। কি অদ্ভুত মানুষ! এত যে ভাতা বিলি করছে সরকার, এত যে দান খয়রাত করছে সরকার, তার সেসবে কোনো চাড়ই নেই। নেতা ধরাধরি, দালাল ধরাধরি, এসব নিয়ে তার কোনো হেলদোল নেই। বস্তির লোকেরা বলে, যাই বলো আর তাই বলো বাবু, এই গরিবের এত গো ভালো নয়, একদম ভালো নয়। তো এটা হচ্ছে সাবিনা বেওয়া। তো তারপরে দেখুন কী অবস্থাটা আছে, এবং সেখানে দেখা যাচ্ছে ওই বস্তিতে নির্বাচনের আগে মাননীয় মন্ত্রী এসছেন, এবং তিনি কি বলছেন সেটা দেখুন। যে এইটুকুন একটা হোমওয়ার্ক যদি করা থাকতো মন্ত্রীমশাই তাহলে খুব ভালো হতো। তার আর কি দোষ, আগাগোড়া যত লেখাপড়া সব বিলেতে, সেখানে খালপাড়ায় কোনো বস্তিও নেই, সেখানে কোনো সাবিনা বেওয়াও নেই। কি অদ্ভুত কন্ট্রাস্ট! নিজের 1,11,000 চশমার ফ্রেমে হাত দিয়ে মনে মনে নিজেই কথাটা আওড়ালেন তিনি। তারপর বস্তিবাসীর লোকজনের ভিড়ে, তারপর ক্যামেরা কাঁধে মিডিয়ার আলো ঝলকানির ভিড়ে, কমান্ডো আর সিকিউরিটিদের ভিড়ে মাটির দাওয়াতে বসে তিনি সাবিনা বেওয়াকে শুধালেন, ও বুড়িমা, তোমার এই চশমাটা কত দিনের? ও বহু পুরনো দিনের বাবা, তখন খোকা সবাই 1 পা 2 পা চলতে শিখেছে। তো অত পুরনো চশমা পরো কী করে? কানে দড়ি বেঁধে কী করে পরো তুমি? আমরা গরিব মানুষ, আমরা সব পারি বাবা। শোনো, আর তোমাকে পারতে হবে না। কেন বলো তো? আমি তোমাকে বানিয়ে দেবো নতুন চশমা, সামনে ভোট আসছে, ভোটে লাগিয়ে দেবো বানিয়ে। না বাবা না, তোমাকে ওসব দিতে হবে না। কেন বলছো কথা? আমি তোমাদের কাছের মানুষ, আমি তোমাদের ঘরের মানুষ, আমি তোমাদের মন্ত্রী, এলাকার মন্ত্রী। তোমাদের মতন গরিব দুঃখী মানুষদের শুধু ভোটের সময় নয়, সারা বছর জুড়ে কত কী দিতে হয় আমাদের, সেখানে সামান্য একটা চশমা। সে তুমি নেবে না কেন? সে কেন নেবে না তুমি? দেখো বাবা, আমার ছেলে ঝাপু, সে এখন সকাল বিকাল দিন দুবেলা রিক্সা চালায় স্টেশনে। তুমি কিছু মনে করো না বাবা, মায়ের নতুন চশমার দরকার হলে ঝাপুই দেবে বানিয়ে, আমার ওই ছেলেই দেবে বানিয়ে। ঘটনাটা এক বর্ণ মিথ্যে নয়, ঘটনাটা টোটালটা সত্যি, এটা ঘটেছে। তো যাই হোক, হ্যাঁ, পরের কবিতাতে আসছি, বুধেশ্বরের মা। এটা খুব বেশি আমি যাব না, শুধুমাত্র একটা কথা বলে রাখি যে একটা ছেলে, তার বয়স কলেজে পড়ছিল, কবিতাটা শুরু হচ্ছে যেভাবে, বুধেশ্বর তখন বাড়ির দাওয়ায় বসে লণ্ঠনের আলোয় পড়ছিল। জঙ্গলমহলের লালগড় কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল 21 বছরের বুধেশ্বর। পুলিশ খুঁজছিল বুদ্ধদেব মাহাতোকে, কিন্তু বুধেশ্বর মাহাতোকে নিয়ে গেল। থানায় লেখা হলো বুদ্ধদেব ওরফে বুধেশ্বর। আজ বুধেশ্বরের বয়স 34 বছর। এখনও সে প্রেসিডেন্সি জেলে আদালতের বিচারের অপেক্ষায়। খবরটাকে দেখেছো তোমরা? তোমরা সবাইকে দেখেছো খবরটা? কাগজে কিন্তু বেরিয়েছিল, প্রথম পাতায় নয়, ভিতরের পাতায় ছোট করে বেরিয়েছিল। আমি টিপছাপ দেওয়া মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, গায়ের ছেলেগুলো কাগজটা না পড়ে না শোনালে আমি জানতেই পারতাম না খবরটা। কি বলবো তোমাদেরকে, আমার তো বলার পারে কিছু নাই। শুধু একটা কথা, সেই থেকে উটুঘুটু করছে দিন রাত। ছেলেগুলোকে শুধাইছিলাম, সব স্কুলে পড়া ছেলে পেলে, ওরা কেউ বলতেই লাগলেন। তারপরে আমাদের প্রাইমারি স্কুলে মাস্টারকেও শুধাইছিলাম, সেও পারলেন না। এবারে বাকি আছে উকিলবাবু, টাউনের উকিলবাবু, তার কাছে তো আর যেতে পারি না সব সময়। তাই তোমাদেরকে বলছি আর কি, এই রাষ্ট্রদ্রোহী এই কথাটা মানে কি বটে বলতে পারো? কাগজ আলারা তো খবর ছাপাতে যাই লিখেছে কথাটা, তারা লিখেছে রাষ্ট্রদ্রোহী ছেলেকে একবার চোখের দেখা দেখতে চান মা। ঠিক কথাটা লিখেছে। আজ এতগুলান বছর পরে তাই তো চাইছি, আমি বুধাকে একবার দেখতে চাইছি। এইটা হচ্ছে বুধেশ্বরের মা, এবং সেই বুধেশ্বরের মা তার যন্ত্রণা সে বহন করছে, এবং ছেলেটি বিনা বিচারে জেলের মধ্যে এখনও রয়েছে। ছেলেটি ওই প্রেসিডেন্সি জেলেই রয়েছে। তো আমি শেষের দিকে কবিতাটাতে আসছি।
যে কী বলবো তোমাদেরকে, টানতে টানতে এক নিমেষে চলে গেল ছেলেটাকে। আমাকে একটা কথা পর্যন্ত দিলে না বলতে। এখন তোমরা বলো এটা কেমন জুলুম, এটা কেমন জুলুম বটে, এটা কেমন দেশ বটে। আমি বলে দিয়েছি উকিলবাবুকে, যারা আমার বুধাকে বুদ্ধদেব সাজাইছে তাদের কাউকে ছাড়িয়ে দেবো নাই আমি। ভিটা মাটি ঘর দুয়ার সব বিচে আমি শেষ দেখে ছাড়বো, আমি আর শেষ দেখে ছাড়বো। অত সবের পরেও পার্টিবাবুরা সেদিন বলতে চাইছিল আজ মিছিল বেরোবে স্বাধীনতার, সেই মিছিলে যেতে হবে তোকে। আমি বলেছি, মুখের উপরে বলে দিয়েছি বাবুদিকে, স্বাধীনতাটা কিসের, কাদের স্বাধীনতা? গায়ের জোরে জুলুম করে টানতে টানতে নিয়ে গেল ছেলেটাকে, একটা গরিব লোকের নিরীহ ছেলে, কেউ বলারও নয় কেউ দেখারও নয়, শুধু আমার চোখের জলে ভাসে গেছে উঠানটা। তখন কোথায় ছিল স্বাধীনতা? তখন কোথায় ছিল তোমাদের স্বাধীনতাটা? কোথায়? মিথ্যা কেসে জড়াই দিয়ে ছেলেটার জীবনটাকে দিলে নষ্ট করে। এটা কীরকম স্বাধীনতা? এটা কাদের স্বাধীনতা? আজ 13 বছর বিনা দোষে জেল খাটছে যে ছেলেটা, তোমরা আমাকে বুঝাই বলো দেখনি, তার মায়ের স্বাধীনতাটা কিসের? তার মায়ের আবার কিসের স্বাধীনতা? এটা স্বাধীনতা কবিতার মধ্যে আছে। এবং এরপরে আমি সতী কবিতাটি নিবেদন করেছি। এবং সতী আমাদের করোনাকালের মধ্যে একটি কবিতা, যেখানে অনেকবার সতী বিভিন্ন আবৃত্তি করেছে, ছেলে মেয়ে অনেকে আবৃত্তি করেছেন, এটা দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় করেছেন। তো সতীকে মধ্যে ধরা আছে করোনার একটা জায়গা। আমাদের যে এই যে মহামারী হয়েছিল সেটা সাহিত্যে কীরকম করে এসছে সেটা করোনার মধ্যে আমি নিয়ে এসেছি। যেখানে সতীবালা দাসী, সে কীরকম করে তার ছেলের কাছে প্রত্যাখ্যাত হচ্ছে, তার ছেলে তার যে বাবা মারা গেছে, তার বাবা মরদেহ সে ছুঁতেই চাইছে না, দেখতেও চাইছে না, সে তার শ্বশুর বাড়ি থেকে আসতেও চাইছে না। তো সেখানে একেবারে শেষের দিকে আমি যাব, কবিতাটি একেবারে শেষের দিকে যাব। তো মা তাকে অনুরোধ করতে গেছিল, তো তখন সে বলে দিয়েছে যে বাবার কী থেকে কী হয়েছে, কী রোগে বাবা মারা গেছে সে কি তুমি জানো মা? তুমি কিছুই জানো না। শোনো, বাড়িতে আমার 10 মাসের বাচ্চা, আমি পারবো না যেতে, আমি কোনো মতেই যেতে পারবো না। তো মা ফিরে গেল, এবং মা ফিরে যাওয়ার পরে ছেলের কিন্তু সারা রাত ঘুম হলো না, ছেলে এপাশ ওপাশ করতে লাগলো, বউ কিন্তু ঘুমোচ্ছে। এবং তারপরে তার মনে হলো সেটাই জায়গাটা আমি আনছি, ওই জায়গাটা। তার তবু ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই হলো না ঘুম। বিনিদ্র চোখে চোখের পাতা বুঝ দিয়ে তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো বাবা, তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো ফেলে আসা শৈশব। কখনো বাবার কাঁধে রথের মেলায়, কখনো বাবার কোলে নাগরদোলায়, কখনো পুজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে এ পাড়া ও পাড়ায়। এসবের মাঝে একসময় শেষ রাতের ফিকে অন্ধকারে চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইলে সে। অন্য কিছু না, বাড়ির সম্মুখ দিয়ে যে পথ গেছে চলে, সে পথ দিয়ে হাটবারে লোকেরা যেমন হাটে যায়, তেমনি যায় শ্মশান যাত্রায়। তাই যদি দেখা যায়, দরজার আড়াল থেকে দেখা যায় যদি একটু, শেষবারের মতন দেখা হয় যদি একবার, দেখা অবশ্য হয়েছিল, তবে সে দেখা অন্য দেখা। শেষ রাতের অন্ধকারে নক্ষত্রদের আলোয় সে দেখেছিল নিস্তব্ধ নির্জন পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা সতী চলেছে শ্মশান যাত্রায়। করোনাকালের মা সতী চলেছে শ্মশান যাত্রায়। এটা সতী কবিতার মধ্যে আছে। এরপরে আমি একটা তাহাদের চৈত্র কথার মধ্যে নিয়ে এসেছি, এটি একটা ভালোবাসার কবিতা। আমি এগিয়ে গেলাম এবং এই তাহাদের চৈত্র কথার পরে যে কবিতাটি আছে তার নাম মাতৃরূপেণ সংস্থিতা। এই মাতৃরূপেণ সংস্থিতা কবিতাতে আজকের দিনে মায়ের কী হাল হয়েছে সেটা একটু দেখানো আছে এখানে, এবং সেটা বঙ্কিমচন্দ্রের যে আনন্দ মঠ আছে সেখান থেকে একটু দেখিয়েছি। তিনি বলেছিলেন আনন্দ মঠে একটা জায়গাতে, মহেন্দ্র জিজ্ঞাসা করলেন ইনি কে? ব্রহ্মচারী মা যা ছিলেন, ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল। ব্রহ্মচারী বলিলেন, দেখো মা যা হইয়াছেন। বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ, 11 পরিচ্ছেদ। হে সাহিত্য সম্রাট, আজিকার দিনে আপনি থাকিলে বঙ্গদেশের বঙ্গজননীর দুর্দশা দেখিয়া তাহাকে কোন রূপে কিভাবে বর্ণনা করিতেন, কোন রূপে কিভাবে বর্ণনা করিতেন তাহা জানিতে বড়ই উৎসুক হইয়া আপনার নিকট নিবেদনপূর্বক অতিশয় বিনম্রতার সহিত 2-4 কথা অবগত করাইবার নিমিত্ত
কলম ধরিবার দুঃসাহসিক কর্মে লিপ্ত হইয়াছে। অধুনা বঙ্গদেশে বঙ্গজননীদের দুর্দশার কাহিনী কোনো নতুন কাহিনী নহে। বহুকাল যাবৎ বঙ্গদেশের নগরে, মহানগরে, শহরে, শহরতলিতে, অসংখ্য বৃদ্ধাবাসগুলিতে দৃষ্টি নিক্ষেপ করিলেই নজরে আসে অন্ধকার সমাচ্ছন্না, কালিমাময়ী, হৃতসর্বস্বা, নিঃসহায়, নিঃসম্বল, নিঃসঙ্গ বঙ্গজননীর করুণ দুর্দশা। হে সাহিত্য সম্রাট, এই বঙ্গদেশে আজিকাল নতুন এক প্রবণতার উদ্ভব ঘটিয়াছে, তাহা শুনিলে আপনি বড় মর্মাহত হইবেন, আপনি বড় বিস্মিত হইবেন। আজিকাল বঙ্গদেশের কৃতি সন্তানেরা জননীকে বৃদ্ধাবাসে রাখিবার ব্যবস্থা করিয়া তাহাদের বহু কষ্টের উপার্জিত অর্থের অপচয় করিতে চাহে না। তাহারা ইহার পরিবর্তে এক নতুন প্রকল্প উদ্ভাবন করিয়াছে। সেই প্রকল্প অনুসারে কোনো রেল স্টেশনে অথবা কোনো জনাকীর্ণ স্থানে গর্ভধারিণী জননীকে নির্বাসন দেওয়ার সুবন্দোবস্ত করিয়াছে। সে বড়ই নির্মম, সে বড়ই নিষ্ঠুর প্রকল্প, তবু তাহারা হাস্যমুখে ইহা সমাধা করিতে উদ্যত হইয়াছে। এইটা এই কবিতার মধ্যে আছে এবং কবিতাটা অনেকভাবে তার তুলে ধরা হয়েছে এবং সেই জননীর কথাও এখানে লেখা হয়েছে, তিনি কি বলেছেন না বলেছেন। তো এরপরে আমি বাঁধভাসী বলে একটা কবিতা লিখেছি। সুন্দরবনের যে প্রতি বছর যে বন্যা হয় এবং সে বন্যাতে মাটির বাঁধ দেওয়া হয়, সেটা থাকে না, সেটা ভেসে যায়, তারপরে আবার নতুন করে আবার বন্যার আসে, আবার তারা প্লাবিত হয়, আবার তারা রাস্তায় আসে, এটা চলতেই থাকে আর কি। এই চলতে থাকে। তো এখান থেকে আমি একটা শেষের লাইনটা বলছি। আমি বানভাসী লিখেছিলাম, সেটা তোমরা সবাই জানো। আমি এবারে এই বইটাতে লিখলাম বাঁধভাসী, বয়চন্দ্রবন্ধু একাধ্য বাঁধভাসী। তাতে শেষটায় বলছি, আয়লার পরে পঞ্চায়েতের নেতারা বলেছিল তোরা জমিতে, আমরা তোদের কংক্রিটের বাঁধ করে দেবো। সেই কথা শুনে জমি দিলাম আমরা। সেই জমি বছরের পর বছর পড়ে থাকার পরে গিলে খেয়েছে রায়মঙ্গল। তারপর আর কি, বছর বছর কাঁচা মাটির বাঁধ হয়, আবার সেই মাটির বাঁধ নদীর জলে ভেসে যায়। তখন আবার আমরা ভিটে হারিয়ে সব হারিয়ে এমনি করে বসে থাকি নদীর পাড়ে। তখন বাবুরা আসেন ত্রাণ বিলোতে, বাবুরা আসেন ছবি তুলতে। আপনি লিখে দেবেন, স্যার আমরা একদিন জঙ্গল কেটে হাসিল করেছি সুন্দরবন, আমরা বিরসা মুন্ডার জাত, আমরা বছর বছর হাত পেতে করুণা চাই না, দান খয়রাতে নিয়ে বাঁচতে চাই না, আমরা মাথা উঁচিয়ে বাঁচতে চাই, আমরা মাথা উঁচিয়ে মানুষের মতন বাঁচতে চাই। এটা আছে এই কবিতায়। এর পরের কবিতাটা আছে আমিন সাহেব। আমিন সাহেব তিনি আমাদের মধ্যে আর নেই, তিনি চলে গেছেন, কিন্তু আমিন সাহেবকে নিয়ে আমি নিয়ে এসেছিলাম এই কবিতার মধ্যে থেকে। এবং আমার নিজের দেখা, আমি কলেজ থেকে ফিরতাম, আমিন সাহেব প্রতিদিন আমাকে নমস্কার করতেন। আমি খুব সংকুচিত হয়ে পড়তাম, এত বড় মানুষ, এত বয়স্ক মানুষ, প্রায় 90-এর কাছাকাছি বয়স। তো সেখানে আমি ধরেছি, জাস্ট কয়েকটা কথা বলছি। কবিতাটা শুরু হচ্ছে বেশ, আমার একটা উজান গাথা বলে কবিতা আছে, তা দিয়ে শুরু করছি। সে বড় উল্টো পথ, সে বড় কষ্টের পথ, তবু কিছু লোক ছিল তখনও, তবু কিছু লোক আছে এখনও, তারা স্রোতের উল্টো পথে দাঁড় বাইতে বাইতে উজান ভাঙে, তারা স্রোতের উজানে পথ ভাঙতে ভাঙতে নতুন করে গড়ে দেয় পথ। উজান গাথা। এবং একেবারে শেষে, কবিতার শেষে চলে আসছে যখন, সেখানে একদিন শুধিয়েছিলাম তাকে, শিশু বিদ্যাপীঠের স্কুলের জন্য আপনি যে জমি দিয়েছেন বিনা পয়সায়, এই বাজারে তার দাম ছাড়িয়ে যেত 1 কোটি টাকার বেশি। আপনার ছেলেরা রাগারাগি করে, বলে যে বাবার নামটুকুন পর্যন্ত রাখলো না স্কুল কমিটি, তা এতটা জমি কেন দিয়েছিলেন লিখে? আমার প্রশ্নের মুখে একমুখ হাসি হেসে তিনি বলেছিলেন, সে আর কি বলি বলুন তো মাস্টারবাবু, আমাদের এখানকার মান্যিগণ্যে বাবুরা সব যেভাবে হাতে ধরে বললো আমাকে, আমি ফেলতে পারলাম না তিনাদের কথা। যাই বলুন আর তাই বলুন, আমি তো আর আপনাদের মতন লেখাপড়া জানা মানুষ নই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই বাবুরা আমার নামটা না দিয়ে যা করেছেন ভালোই করেছেন। আর জমির কথা যা বলছেন, ছেলেরা এখন ওই নিয়ে উঠতে বসতে খোঁটা দেয় আমাকে, সে শুনে কান ঝালাপালা হয়ে গেছে আমার। আপনাকে তাহলে মোদ্দা কথাটা খুলেই বলি শুনুন, জমিটা বেচলে 1 কাঁড়ি টাকার মুখ দেখতে পেতাম, সে আমি জানি, কিন্তু আপনি বলুন তো মাস্টারবাবু, এই যে রোজ সকালে আমার ঘর দুয়ারে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে কত নিত্য নতুন
কচি কাঁচার মুখ দেখি, আলো ঝলমল মুখ দেখি, সে কি কম জিনিস বলুন আপনি? এক কাঁড়ি টাকার চেয়ে সে অনেক দামি, সে অনেক দামি। এটা আমিন সাহেবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তো এরপর আমি রুখে দাঁড়া কবিতাটা লিখেছি। এটি ঢাকাতে বাংলাদেশে একটি ঘটনাতে হয়েছিল এবং তারপরে বৃষ্টি ওখান থেকে আমাকে বলেছিল, তার প্রেক্ষিত থেকে এই কবিতাটা আমি লিখেছিলাম। তো আমি বলছি শুধুমাত্র জাস্ট এটা হয়তো একটা লাইনে বলতে হচ্ছে। মেয়েটি বললো, আমি বিষ খাবো স্যার, আমার আর ইচ্ছে করছে না বাঁচতে। আমি শুনলাম, কী হয়েছে তোমার? 7 সকালে এসব কেন বলছো তুমি? মেয়েটি বলে, সত্যিই বলছি স্যার, আমার আর এক ফোঁটাও ইচ্ছা হয়নি বাঁচার। আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কী হয়েছে তোমার, বলবে তো? মেয়েটি বললে, মায়ের বয়সে এক মহিলাকে উলঙ্গ করে 4 জন ছেলে মিলে, আর বলতে পারবো না স্যার, নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন। আমার আর ইচ্ছেই করছে না বেঁচে থাকতে। যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই, সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে আর একটু ইচ্ছে করছে না আবার। আমি বললাম, তুমি পাথর খাতানে মোগলিকে জানো? মোগলির কথা মনে আছে তোমার? মেয়েটা বললে, এখন আর মনে পড়ছে না কিছু, কারো কথাই মনে পড়ছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে, প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে। তো এখানে শেষের দিকে আমি বলছি যে, আমি বললাম, শোনো, পাথর খাদানে মোগলিরও তাই মনে হয়েছিল। পাহাড়ি নদীতে ডুবে বাঁচার যত স্বাদ, বাঁচার যত আহ্লাদ, সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল, সে পারেনি। তাকে থামিয়ে দিয়েছিল নদী। নদী বলেছিল, এই মোগলি, মরে গেলে তো হারিয়ে গেলি, জল থেকে মাথা খাড়া করে ওঠ। এই পাথর খাদানের মাটি আর গাঁ গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফান থেকে আরও হাজার হাজার লাখো লাখো মোগলিকে পাহারা দিবার লাগে তীর কাঁড় আর টাগি হাতে। সর্দারের পাড়া তুই যা, রুখে দাঁড়া মোগলি, তুই রুখে দাঁড়া। এটা আছে রুখে দাঁড়া কবিতায়। এরপর আমি সত্যবাদী একটা কবিতা লিখি, সত্যবাদীর বলে একটা কবিতা লিখি, সত্যবাদী। সেটাও এই এই সময়ের কবিতা, এই সময়ের কবিতা। সেখানেও একজন বৃহৎ মানুষের কথা তুলে ধরেছে, একটি ছেলের কথা। সে কী করে তার মনুষ্যত্বটাকে অনেক বড় জায়গা নিয়ে বড় মানুষের পরিচয় দিয়েছে, তার কথা এখানে আছে। এরপরে আছে একটি প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, তাহাদের শ্রাবণ গাথা। এবং তাহাদের শ্রাবণ গাথায় একটা শ্রাবণের যে জায়গা, সেটাতে আসছে ভালোবাসাটা কত নিবিড় হয়। আমি বহুবার বলেছি, বহু জায়গাতে বলেছি, জীবনের জোর যেমন ওদের কাছে শিখতে হয়, তেমনি ভালোবাসাটাও শিখতে হয়। ভালোবাসাটা কেমন, আমাদের যে ভালোবাসা, আমাদের যে মাপযোগ করা ভালোবাসা, এটা দিয়ে ওদের ভালোবাসাকে দোহাই আপনাদের বুঝতে যাবেন না, বুঝতে পারবেন না। সেটা এখানে আছে, সেটা এখানে দেখানো হয়েছে। একেবারে শেষটাতে আমি আসছি তাহাদের শ্রাবণ গাথায়। শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণের সেই মধ্যরাত্রে, এই মধ্যরাত্রে সে কথা ভাবতে ভাবতে কখন যে ভালোবাসার মানুষের সেই গান সারি নিজেই তার কণ্ঠে নিয়েছে তুলে, কখন যে শ্রান্তিহীন শ্রাবণের অঝোর ধারার সঙ্গে তার ব্যাকুল বিরহের অশ্রুধারা গানের সুরে মিলেমিশে গেছে একাকার হয়ে, তা সে টের পায়নি কিছুই। তখন নিশুতি রাতের বাদল হাওয়ারা, তখন অবাধ্য সব বৃষ্টিকণারা মাটির কুঁড়ে ঘরের সেই শ্রাবণ গাথা, মাটির কুঁড়ে ঘরের সেই বিরহ গাথা ছড়িয়ে দিলে সমগ্র চরাচরে। এত রাত কিসে বধূ, এত রাত কিসে, তোমার পা ধোয়াবো নয়ন জলে, গা মুছাবো কেশে। লাল শালুকের ফুল ফোটে আঁধার রাতে, যার সঙ্গে যার মনের মেল, সে মরিলে কি টুটে, ও মধু সে মরিলে কি টুটে। এটা ওখানে আছে। তারপরে আমি বাবা তিলকা মাঝিকে নিয়ে এসেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, যাকে আমরা ভুলেই গেছি। সে অরণ্য পুরুষ বাবা তিলকা মাঝির কথা এখানে এসছে। এবং তারপরে এসেছে সেতু বলে একটি কবিতা, এখানেও মানুষের কথা এসছে, যে সাধারণ মানুষের কথা। এবং আজকের যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথা, মন্ত্রীদের কথা, তাদের সঙ্গে ফারাকটা কতটা হয়েছে সেখানে আছে। এরপরে মন্তব্য নিষ্প্রয়োজনে আমি এসেছি একটা নতুন কবিতা, মন্তব্য নিষ্প্রয়োজন, এরও করোনাকে নিয়ে লেখা। তারপরে আমি এসেছি ভালোবাসার হেঁয়ালি। এই ভালোবাসার হেঁয়ালি একটা অন্য ধরনের কবিতা, এবং এখানেও আমাকে আনতে হয়েছে অন্য একটা বিষয়কে নিয়ে, যেখানে কতটা হেঁয়ালি হয় সেটা দেখানো হয়েছে।
এবং এখানেও রাধা এবং কৃষ্ণের যে চিরন্তন ভালোবাসা সেটা উঠে এসছে এই কবিতার মধ্যে দিয়ে। এবং সেখানে আমাকে আশ্রয় নিতে হয়েছে কবিতার মধ্যে। আমার যে বড় উপন্যাসটা আছে জাদুর কিছু এক্সট্রাক্ট নিয়ে এটা তৈরি হয়েছে। জাদুতে আমি দেখিয়েছিলাম, তো সেখানে আছে। তারপরে একটা কবিতা আছে দুঃখহরণ। এই দুঃখহরণ কবিতাটা আমাকে একটু বলতেই হয়, তার কারণ আমরা সবাই দুঃখ নিয়ে বাঁচছি। আমাদের যে কোথায় দুঃখ সেটা খুঁজেই পাই না। এবং এটা হচ্ছে কিসের দুঃখ? অনেক সময় তাতে আমার মনে হয় এটা প্রাচুর্যের দুঃখ। দুঃখ দু রকমের হয়, একটা দারিদ্র্যের আছে, একটা প্রাচুর্যের আছে। তা প্রাচুর্যের দুঃখে সবাই মানুষ ভুগছে। ওষুধ কোথায়? ডিপ্রেশনের ওষুধ কোথায়? ভাবতে অবাক লাগে, 25 কোটির বেশি লোক ভুগছে। তো সেখানে দেখুন, সেখানে কি বলছে দেখুন, স্টেশনের কাছে খালপাড়ের বড় রাস্তার ফুটপাতে ওদের সংসার। এক ফালি পলিথিনের ছাউনি, কাপড়ের পুঁটলি, রেলিংয়ে ঝোলানো থলে, অ্যালুমিনিয়াম হাঁড়ি, কড়াই, থালা, বাটি, গেলাস, হাতের ভাঙা চায়ের কাপ, প্লাস্টিকের বালতি ইত্যাদি। এর বেশি আর কিছু নেই ওদের ফুটপাতের সংসারে, এর বেশি আর নেই কিছুই। তবু আদময়েরা ছেঁড়া গেঞ্জি গায়ে ঘাড় গুঁজে বিড়ি বাঁধতে বাঁধতে এক মুখ হাসি হেসে বছর 50 সেলিম মিয়া বললে, নেই বাদ দিয়ে আছের হিসাব করুন কর্তা, দেখবেন সব হাওয়া, এই যত দুঃখ সব হাওয়া। গলির মোড়ে ভাতের হোটেলে বাসন ধুয়ে সবে ফিরলে সালমা বিবি, তাকে দেখে পুরনো দিনের গপ্প জুড়ে দিলে সেলিম। তখন স্টেশনে রিক্সা টানি। একদিন এক বাদল দিনে হঠাৎ দেখা ওর সঙ্গে। তখন কাজের মাসির কাজ করতো 5 বাড়িতে। তারপর আর কি, তারপর রেল কলোনিতে লাইন ধারে বস্তিতে ঘর বাঁধা, বছর ঘুরতে ফুটফুটে ছেলে। সে বড় হলে স্কুল ছেড়ে কাজ শিখতে গেল নিতাই মিস্ত্রির গ্যারেজে। তারপর হেল্পার থেকে মিস্ত্রি না হতেই কোথায় যে গেল চলে, সে আর এলো না ফিরে। এখন ভাবি না ওসব, ভেবে আর কি হবে, সব আল্লাহর দয়া। তার দয়াতে ছেলে আমাদের কোথাও না কোথাও আছে, ভালোই আছে। আমি অবাক হয়ে শুধালাম, ছেলে যে নেই এ কথাটা একবারও মনে হয় না আপনার? একবারও মনে হয় না? উত্তরে সেলিম ভাইয়ের হো হো করা হাসি। এ নেই বাদ দিয়ে আছের হিসাব করুন কর্তা, দেখবেন সব হাওয়া, যত দুঃখ সব হাওয়া। তো এটা দুঃখহরণে আছে। এরপরে একটা কবিতা আছে, ভালোবাসার কবিতা অবশ্যই, কৃষ্ণযাত্রা। আমার জাদু উপন্যাসের থেকে নির্বাচিত অংশ নিয়ে এটা আমি লিখেছি, কৃষ্ণযাত্রা। তো কৃষ্ণযাত্রার পরে একটা কিছুটা দীর্ঘ কবিতা এটা। এবং তারপরে আমি এসেছি যে কবিতাটিতে, সেটা সেটা হচ্ছে তারপরের কবিতাটা বলছি, উলগুলান। এই উলগুলানে আমি নিয়ে এসেছি যাকে, তার নাম আপনারা সবাই জানেন, বিরসা মুন্ডা। তা মুন্ডা বিদ্রোহের যে নায়ক। তো বিরসা মুন্ডার জীবনটাতে আমার না খুব একটা অবসেশন আছে বিরসা মুন্ডার সম্বন্ধে। সেটা যে মাত্র 25, অনলি 25, মানে 25 বছর বয়সে ছেলেটা যা কাঁপিয়ে দিয়ে গেল ভাবতেই পারা যায় না। এবং তার জন্য ব্রিটিশ বাহিনী কেঁপে গেল। তো একটা ছেলে 24 পেরিয়ে 25-এ পা দিয়েছে, ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল ছেলেটা। আমি বলছি কয়েকটা লাইন। ছেলেটার বয়স তখন 24 পেরিয়ে 25 হয়নি। পরাধীন দেশের জেলখানায় এক নিঃসঙ্গ জেল কুঠুরিতে বিনা বিচারে আটক থাকার সময় অসুস্থ অবস্থায় খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয় তাকে। অপরাধ, তার অপরাধ, সে ছোটনাগপুরের আদিবাসী মুলুকে ব্রিটিশ রাজের অবসান ঘটিয়ে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তার অপরাধ, মাত্র 20 বছর বয়সে সে স্বপ্ন দেখেছিল এক সর্বাত্মক গণবিদ্রোহ উলগুলানের। তার অপরাধ, মাত্র 20 বছর বয়সে সে মুন্ডাদের গ্রামে গঞ্জে আওয়াজ তুলেছিল, সাহেব সাহেব এক টোপি, সাহেব সাহেব এক টোপি। তারপর একদিন এক নিশুতি রাতের অন্ধকারে এক বিশাল পুলিশ বাহিনী তাকে ঘুম থেকে তুলে নিয়ে গেল জেলখানায়। তখন সে সবে 19 পেরিয়ে পা দিয়েছে 20-তে। তবু একতরফা বিচারে তার কপালে জুটল 2 বছরের সশ্রম কারাদণ্ড। সেসব কাটিয়ে যেদিন জেলখানা থেকে বেরিয়ে এলো সে, সেদিন ডাক দিলে উলগুলানে, সেদিন ডাক দিলে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠার। সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ। এটা আছে উলগুলানের মধ্যে, এটা উলগুলানের মধ্যে আমি দিয়েছি। তারপরে একেবারে শেষে যেটা আছে সেটা হচ্ছে এই যে
সেই সময় তার যে শেষ উপদেশ ছিল তার অনুগামীদের উদ্দেশ্যে, তাকে যখন মিলিটারিরা ধরে নিয়ে যাচ্ছে, তখন সে বলেছিল, তোরা ভাঙে পড়িস না, তোরা কাউকে ডর করিস না, আমি তোদের মাথা উঁচাই বাঁচতে শিখাইছি, আমি তোদের হাতিয়ার নিয়ে লড়তে শিখাইছি, তোরা সে লড়াইটা ছাড়বি নাই। ছোটনাগপুরের জল, জঙ্গল আর জমিনের লড়াই তোরা ছাড়বি নাই। তারপর হাতে পায়ে শিকল বেঁধে জেলখানার এক নিঃসঙ্গ ঘরে ফেলে তাকে রাখা হলো বন্দি করে। সাক্ষ্য প্রমাণ জোগাড় হয়নি বলে অজুহাত দেখিয়ে পিছিয়ে দেওয়া হলো তার বিচার। তবু স্বপ্ন দেখা ছাড়েনি সে। ওইটুকু ছোট একখানা ঘরে একা একা শিকল টেনে হাঁটার সময় স্বাধীন মুন্ডা রাজের স্বপ্ন সে দেখতে ছাড়েনি। দিনটা ছিল 1900 খ্রিস্টাব্দের 9 জুন। সেদিন তার নিথর দেহ থেকে শিকল খুলে ফেলে অত্যাচারে ব্রিটিশ সরকার চুপি চুপি জেলের ভিতরে কাউকে কিছু না জানিয়ে পুড়িয়ে ফেললে তার মৃতদেহ। তবু যে কিভাবে জানাজানি হয়ে গেল সব কে জানে। তখন একদিকে জেলখানার ভিতরে উলগুলানের আগুন নিভিয়ে ব্রিটিশ রাজের অনুগত সিপাহীদের উল্লাস, অন্যদিকে জেলখানার বাইরে তামাম ছোটনাগপুরের উচ্চকিত সিংহনাদ, উলগুলানের মরণ নাই, ধরতি আবার মরণ নাই, ভগবান বিরসার মরণ নাই। এটা উলগুলান এবং আমার শেষ কবিতা, শেষ নিবেদন, দ্রোহকথা, যে নামে বইটা আমি লিখেছি। দ্রোহকথা কবিতাটার যে কবিতা আমি ওর মধ্যে আছে, আমি অনেক ফেসবুক লাইভে বলেছি যে এই কবিতাটার মধ্যে থেকে যে যার কথা আমি লিখেছি তার কথাগুলোই আমি তুলে দিয়েছি। শুধুমাত্র আমার যদি কিছু কৃতিত্ব থাকে সেটা হচ্ছে ওটাকে সাজানো, আর কিছু না। একটা কথাও কোনো বানানো নেই আমার। যে অবস্থার মধ্যে আমরা আছি, কোনখানে আমরা আছি, কোন সিস্টেমের মধ্যে আমরা আছি, বিশেষ করে আমাদের সেফ জোনে যারা বাস করছি, আমরা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, আমরা বুঝতে পারবো না, কিন্তু আমার লোক সাধারণরা কোন জায়গাতে আছে তার রিফ্লেকশন এই কবিতার মধ্যে আছে, যেটাকে চিন্তা করতে পারা যায় না। এবং আমি অকপটে বলছি, এই দ্রোহকথাটা অনেকে ছাপতেও চায় না। যদি ছাপতে হয় তাহলে কিছু হয়ে যায় পাছি। তো পরে অবশ্য দ্রোহকথা আবাদ সাহিত্য পত্রিকার সম্পাদক কনককান্তি করণ উনি ছেপেছিলেন। এটা ভাবুন, একটা কবিতা ছাপতে গিয়ে ভয় পাচ্ছে। তো কনকবাবুকে ধন্যবাদ। এবং এরপরে আমি এটা নিয়ে আসি। এবং আমার তখন একটা চ্যালেঞ্জ ছিল যে ঠিক আছে চলো, আমার যে বইটা লিখবো এর নামই দেবো দ্রোহকথা। আমি সেটা দিয়েছি। আমি অংশ বিশেষ পড়ছি, সবটা নয়। দিনটা ছিল ঈদের দিন, দিনটা ছিল খুশির দিন। তখন আমার কিশোরী বেলা, তখন আমি 13 কি 14। আমার ছোট কাকার মেয়ে, সে আমার থেকে অনেক বড়, সে কাজ করতো দিল্লিতে, মাঝে সাঝে বাড়ি আসতো। ঈদের দিনে সে আমাকে মেলা দেখাতে নিয়ে গেল। আমাদের স্টেশনের ঈদের মেলা, সারি সারি দোকানদানি, রঙিন শাড়ি, রঙিন চুড়ি, তার মাঝে ভিড় ঠেলে দিদি আমাকে ঠান্ডার দোকানে ঠান্ডা কিনে খাওয়ালে। সে খাওয়ার পরে কেমন যেন ঝিম মেরে গেল সব। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলতে পারছি না কিছুই। দেখলাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনে তোলা হলো আমাকে। তারপর আর কিছু না। তারপর আমি ঢলে পড়েছি ঘুমে। ঘুম যখন ভাঙলো তখন দেখি আমার পাশে 4টে ছেলে, তাদের পাশে ছোট কাকার মেয়ে। তাকে দেখতে পেয়ে আমি শুধালাম, দিদি আমাকে নিয়ে যাচ্ছিস কোথায়? দিদি বললে, তুই সবসময় দিল্লি দিল্লি করিস, তোকে দিল্লি নিয়ে যাচ্ছি। খুব তেষ্টা পাচ্ছিল আমার, জল চাইলাম। সে জল খেতে আরেক দফা ঝিম মেরে গেল মাথাটা। তখন আর কি, তারপর গেলাম ঘুমিয়ে। ঘুমোতে ঘুমোতে ট্রেনে চড়ে কত দূর গেলাম কে জানে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে এক মস্ত বড় স্টেশনের ট্রেনটা যখন থামলো তখন ঘুমটা গেল ভেঙে। চোখ কচলে তাকিয়ে দেখি দিদি নেই। দিদি গেল কোথায়? ছেলেগুলো বলে, দিদি দিদি কেউ নেই এখানে, যা বলছো শোনো, চুপচাপ নেমে এসো। জায়গাটা স্টেশন থেকে অনেক দূরে, শহরের পুরনো একটা ঘিঞ্জি জায়গা। সেখানে পলেশতলা খসা 4তলা একটা বিল্ডিং, তার নিচতলা থেকে উপরতলা শুধু মেয়ে আর মেয়ে, আমার মতন কম বয়সী সব মেয়ে।
একজন আমাকে দেখে মুখ টিপে হেসে বললে, নতুন চিড়িয়া। আরেকজন বললে, তোর মরণ হয় না রে। সত্যি মরে যেতেই চেয়েছিলাম আমি, সেটা দেখানো হয়েছে। তারপরে কি অবস্থাটা আছে সেটা দেখানো হয়েছে। তারপরে ওরা একদিন পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করবে, কিন্তু পালাতে গিয়ে যে অবস্থাটা হয়েছে, ও বলেছিল যে আমরা পালিয়ে যাই, চল পালিয়ে যাই। তো তখন বাকি সব মেয়েরা বলেছিল ওকে, পালানো তো সহজ না, ধরা পড়লে জ্যান্ত কেটে ফেলে। আমাদের সামনে, আমাদের সবার চোখের সামনে একটা মেয়েকে টুকরো টুকরো করে কেটেছে। এটা হচ্ছে বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা সিস্টেম। এত সবের পরেও কিন্তু মেয়েটা সেখান থেকে বেরোচ্ছে, এবং সেখান থেকে বেরোতে পেরেছে। এবং কিছু কিছু ঘটনার সঙ্গে একটা আলো বৃত্ত থাকে, অন্ধকারের পর আলো তো থাকেই, রাতের পর তো ভোর থাকবে, এখানেও ছিল। এবং সেখানে যখন সে পালিয়ে আসছে, সেখানে দেখুন তার পালানোর লড়াইটা কেমন, দেখুন তারপরে লড়াইটা। তার কদিন পরে একদিন সন্ধ্যায় সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি, বললাম চল পালাতে হলে আজই চল পালাই। আমরা 12 জন ছিলাম এক ঘরে, 7 জন সায় দিলে আমার কথায়। বাড়ির গেটে পাহারা থাকতো একজন মাঝবয়সী দারোয়ান, সে দিন রাত বসে থাকতো পাহারায়। সেদিন ঝড় বৃষ্টির সন্ধ্যায় সে মদ খেয়ে বেহুঁশ। সেদিন ওকে টপকে আমরা পালালাম গেট খুলে। তারপর সবাই মিলে দিয়ে দৌড়, তারপর দৌড়তে দৌড়তে গলি পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে বড় রাস্তা, অটো চলে বিস্তর। সেদিন কোনো পাত্তা নেই। যাওয়া যাচ্ছিল দু একটা, তার হাত দেখালো, থামলো না। শেষে আমরা হাত ধরাধরি করে দাঁড়িয়ে গেলাম মাঝ রাস্তায়। তারপর একটা অটো এলে, তাকে থামিয়ে উঠে পড়লাম সবাই। অটোওয়ালা শুধু হলো, কাহা যাওগে? কী যে বলবো কিছু খুঁজেই পেলাম না। হঠাৎ মনে পড়ে গেল দেহাতিটোলার সেই ছেলেটার কথা, এখানকার মুখিয়ার ছেলে। সে বলেছিল করে বিপদে পড়লে আমাকে একটা খবর দিও। সেদিন সেই ছেলেটা যা করেছিল, সে একেবারে দেবদূতের মতন, ফেরেস্তার মতন। সে আমাদের নিয়ে তুলেছিল তার ফুপুর বাড়িতে। মালকিন কোত্থেকে খবর পেয়েছিল কে জানে, পুলিশ পাঠিয়ে সার্চ করেছিল ছেলেটার বাড়ি। ট্রেন ধরতে স্টেশনে যাব, সেখানেও জাল বিছিয়ে রেখেছিল মালকিনের পুলিশ। ছেলেটা তবু হাল ছাড়েনি। শেষে আমাদের 7 জনকে 7টা বাড়িতে রেখেছে, নতুন চুড়িদার কিনে দিয়েছে, বাড়ি ফেরার টাকা দিয়েছে। তারপর একদিন ভোর রাতে শহর থেকে দূরের একটা স্টেশনের ট্রেনে তুলে দিয়েছে। তারপর বাড়ি ফিরে কদিন যেতে না যেতে আবার আরেক লড়াই। কি অদ্ভুত জীবন আমাদের, কি অদ্ভুত দেশ আমাদের। পাড়ায় আমার পরে মিসিং হয়েছিল আরও একটা মেয়ে। আমি ফিরে আসার পরে সেই মেয়েটার বাবা কোর্টে গিয়ে কেস ঠুকে দিলে আমার নামে, আমি নাকি পাচার করে দিয়েছি তার মেয়েকে। আপনারা ভাবুন একবার, কোন দেশে বাস করছে আমরা ভাবুন। ক্ষমতা আশ্রিত, ক্ষমতা লালিত পাচারকারীরা গ্রামে গঞ্জে ক্ষমতাবানদের সঙ্গে ওঠা বসা করে আমাদের এখানে কেমন অবাধ মৃগয়াক্ষেত্র গড়েছে দেখুন। আসলে ব্যাপারটা অন্য কিছু না। আমি যে কখনো ফিরতে পারি, আমি যে কখনো মাথা তুলে দাঁড়াতে পারি, সেটা ওরা ভাবতেই পারেনি স্বপ্নেও। তাই আমি গ্রামে ফিরতে ভয় পেয়ে গেছিল ওরা, ওদের ভালো মানুষের মুখোশ খসে পড়ার ভয়। সেই ভয় থেকেই একজন অসহায় মেয়ের বাবাকে টোপ দিয়েছিল ওরা, তুমি শুধু কোর্টে দাঁড়িয়ে একবার বলে দেবে নামটা, তারপর যা করার সে আমরাই করব। পার্টি আমাদের, পঞ্চায়েত আমাদের, তোমাকে কিছু ভাবতে হবে না। তোমার পাচার হয়ে যাওয়া মেয়েকে আমরাই ফিরিয়ে আনবো ঘরে। এত কাণ্ড করেও ওরা দমাতে পারেনি আমাকে। আমি আমার কাকার মেয়েকে ছেড়ে দিইনি, মামলা করেছি ওর নামে, তার সঙ্গে আড়কাঠি আর এজেন্টদেরও বাদ দিইনি। গ্রামে ফিরে আমার নিঃসম্বল মাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়ে ছোটোখাটো একটা পোলট্রি করেছিলাম আমি। সে চলছিল ভালোই। ওরা সেসব সইতে না পেরে একদিন এক রাতের অন্ধকারে মুরগির খামারে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেললে সব। তার 2 দিন পরে পোলট্রি ঘরের পাশে খড়ের ছাউনি দেওয়া যে চালাঘরটা ছিল আমাদের, সেটাও দিলে পুড়িয়ে আগুন দিয়ে। ক্ষমতাবানদের হাত অনেক লম্বা হয়, কথাটা শুনেছেন আপনারা। এখন শুনে রাখুন, তার চেয়েও বেশি লম্বা পাচারকারীদের হাত। আমি সেই পাচারকারীদের বলছি। ঘর পুড়িয়ে দেওয়ার পরে পলিথিনের সিট টাঙিয়ে মাকে নিয়ে মুরগির ঘরে থাকছি বলে আমি কিন্তু মুরগি না। আমি রুবিনা বেওয়ার মেয়ে রিজিয়া। আমি এত সহজে ছেড়ে দেবো না লড়াইটা। আমরা পাচার ফেরত মেয়েরা মরতে মরতে যখন বেঁচে ফিরি, তখন আর নতুন করে ভয় পাই না মরতে, এতটুকুনও ভয় পাই না। মরতে তো একদিন হবেই, তার আগে দেখতে চাই
যারা আমাদের মতন গরিব ঘরের মেয়েদের পাচার করে দিয়ে ক্ষমতাবানদের সঙ্গে বুক ফুলে ঘুরে বেড়ায়, তাদের আমরা শেষ দেখতে চাই। আমরা তাদের শেষ দেখতে চাই। এটাই হচ্ছে আমার দ্রোহ কথা। আজকে এই পর্যন্ত। অনেক কথা হলো তোমাদের সঙ্গে। আবার কখনো দেখা হবে, আবার কথা হবে। সবাই খুব ভালো থাকবে।